নমস্কার বন্ধুরা, গল্পের ঝুড়ির গল্পের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের যার গল্প পড়ে শোনাবো তাকে আপনারা সবাই চেনেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন খুব মজার লেখক এবং দারুণ জনপ্রিয় লেখক। ওনার লেখা টেনিদা আমাদের সবার খুব প্রিয় ক্যারেক্টার, কিন্তু উনি কিছু শিহরণ জাগানো গল্পও লিখেছেন। সেরকমই একটা গল্প টোপ। শুনুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প টোপ। সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। খুলে দেখি একজোড়া জুতো। না, শত্রুপক্ষের কাজ নয়। একজোড়া পুরনো ছেঁড়া জুতো পাঠিয়ে আমার সঙ্গে রসিকতার চেষ্টাও করেনি কে। চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার নতুন জুতি, দেখলে চোখ জুড়িয়ে যায়। পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুর মতো। ইচ্ছা করে বিছানায় শুয়ে রাখি, কিন্তু জুতো জোড়া পাঠালো কে? কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো মনে পড়ল না। আর বন্ধুদের সবকটাকেই তো চিনি। বিনা মূল্যে এমন একজোড়া জুতো পাঠানোর মতন দরাজ মেজাজ এবং ত্যাগ কারোর আছে বলেও জানি না। তাহলে ব্যাপারটা কি? খুব আশ্চর্য হব কিনা ভাবছি, এমন সময় একখানা সবুজ রঙের কার্ড চোখে পড়ল। উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজবাহাদুর N.R. চৌধুরী, রামগঙ্গা এস্টেট। আর তখনই মনে পড়ে গেল 8 মাস আগেকার এক আরণ্যক ইতিহাস। রাজবাহাদুরের সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে, সূত্রগুলো এলোমেলো। যতদূর মনে হয় আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত। তারই যোগাযোগে রাজবাহাদুরের এক জন্মবাসরে আমি একটা কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম। আমার মতো সাধারণের ওপরেও রাজদৃষ্টি পড়ল। তিনি আমাকে ডেকে পাঠালেন, প্রায় চা খাওয়াতে লাগলেন। তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাতঘড়ি উপহার দিয়ে বসলেন। সেই থেকে রাজবাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি। রাজবাহাদুরকে আমি শ্রদ্ধা করি, আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক। মাস 8 আগে রাজবাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানালেন, তখন তা আমি ঠেলতে পারলাম না। কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল। তাছাড়া গোড়া সৈন্যদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণাই নেই আমার। সেদিক থেকেও মনের ভেতরে গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল। জঙ্গলের ভেতরে ছোট্ট একটা রেল লাইনে আরো ছোট্ট একটা স্টেশনে গাড়ি থামল। নামবার সঙ্গে সঙ্গে সোনালি তকমা আটা ঝকঝকে পোশাক পরা আর্দালি এসে সালাম দিল আমাকে। বললে, হুজুর চলুন। স্টেশনের বাইরে মেটে রাস্তায় দেখি মস্ত একখানা গাড়ি, যার নাম রোলস রয়েস, সংক্ষেপে যাকে বলে রোজ। হাঁসের মতো ভেসে চলল রোজ। মেটে রাস্তায় চলেছে, অথচ এতটুকু ঝাঁকুনি নেই। পথের দুপাশে তখন নতুন একটা জগতের ছবি। সবুজ শালবনের আড়ালে চা বাগানের বিস্তার, চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র, দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা। ক্রমশ চা বাগান শেষ হয়ে হলো। পথের দুপাশে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন। একজন আর্দালি জানালো, হুজুর, ফরেস্ট এসে পড়েছে। বনের রূপ দেখতে দেখতে চলেছি। মাঝে মাঝে ভয় যে না করছিল এমন নয়। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আর তাক বুঝে যদি লাফ মারে একটা বুনো জানোয়ার, তাহলে পকেটের ফাউন্টেন পেনটা ছাড়া আত্মরক্ষার আর কোনো অস্ত্রশস্ত্রই সঙ্গে নেই। শেষটায় আর থাকতে না পেরে জিজ্ঞেস করে বসলাম, হ্যাঁ রে, এখানে বাঘ আছে? ওরা অনুকম্পার হাসি হাসল। হ্যাঁ হুজুর। ভাল্লুক? রাজা রাজরা সহবত, কাজে যতটুকু জিজ্ঞেস করবো ঠিক ততটুকুই উত্তর। ওরা বলল, হ্যাঁ হুজুর। অজগর সাপ? জি মালিক। প্রশ্ন করার উৎসাহ ওই পর্যন্ত এসে থেমে গেল আমার। যেরকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে, তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হচ্ছে না। যতদূর মনে হচ্ছিল, গরিলা, হিপোপটেমাস, ভ্যাম্পায়ার কোনো কিছুই বাকি নেই। খানিকটা আসতেই গাড়িটা ঘসঘস করে ব্রেক কষল একটা। আমি প্রায় আর্তনাদ করে উঠলাম, কিরে, বাঘ নাকি?
আর্দালিরা মুচকি হাসলো। না হুজুর, এসে পড়েছি। ভালো করে তাকিয়ে দেখি, সত্যি তো এসে পড়েছি, সন্দেহ নেই। পথের বাঁ দিকে ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি, সেখানে কাঠের তৈরি বাংলো প্যাটার্নের একখানা দোতলা বাড়ি। এই নিবিড় জঙ্গলের ভেতরে যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত। গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে 2-3 জন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড়খাই কাটা। লোকগুলো ধরাধরি করে মস্ত বড় এক ফালি কাঠ খাটটার ওপরে সাঁকোর মতো বিছিয়ে দিলে। তারই ওপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজবাহাদুর এনআর চৌধুরীর হান্টিং বাংলোর সামনে। আরে আরে, কি সৌভাগ্য! রাজবাহাদুর স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায়। একগাল হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি। শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল। মুখে কথা চুবাল না, শুধু বেকুবের মতো কৃতার্থের হাসি হাসলাম একগাল। রাজবাহাদুর বললেন, এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারিনি। বড় আনন্দ হলো। চলুন চলুন, ওপরে চলুন। এত গুণ না থাকলে কি আর রাজা হয়? একেই বলে রাজোচিত বিনয়। রাজবাহাদুর বললেন, আগে স্নান করে ফ্রেশ হয়ে আসুন। टी इज गेटिंग रेडी। बॉय साहेब को गोसलखाने में ले जाओ। 40 বছরে দাড়িওয়ালা বয়, নিঃসন্দেহে বাঙালি, তবে হিন্দি করে হুকুমটা দিলে রাজবাহাদুর, কারণ ওটাই রাজকীয় দস্তুর। বয় আমায় গোসলখানায় নিয়ে গেল। আশ্চর্য, এই জঙ্গলের ভেতরেও এত নিখুঁত আয়োজন! এমন একটা বাথরুম জীবনে আমি স্নান করিনি। ব্র্যাকেটে 3-4খানা সদ্য পাট ভাঙা নতুন তোয়ালে, 3টে দামি শোপকেসে 3 রকমের নতুন সাবান, র্যাকে দামি দামি তেল, অতিকায় বাথটাব, ওপরে ঝাঁঝরি, নিচে টিউবওয়েল থেকে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা। একেবারে রাজকীয় কারবার। কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয়? স্নান হয়ে গেল। ব্র্যাকেটে ধোপ দুরস্ত করা ফরাসডাঙ্গা ধুতি, সিল্কের লুঙ্গি, আদ্দির পাঞ্জাবি। দামের দিক থেকে পাজামাটাই সস্তা মনে হলো, তাই পরে নিলাম। বয় বাইরেই দাঁড়িয়েছিল, নিয়ে গেল ড্রেসিং রুমে। ঘর জোড়া আয়না, পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস, কিছু আর বাকি নেই এখানে। ড্রেসিং রুম থেকে বেরোতে সোজা ডাক পড়ল রাজবাহাদুরের লাউঞ্জে। রাজবাহাদুর একখানা চেয়ারে চিত হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছিলেন। বললেন, আসুন, চা তৈরি। চায়ের বর্ণনা না করাই ভালো। চা, কফি, কোকো, ওভালটিন, রুটি, মাখন, পনির, চর্বিতে জমাট ঠান্ডা মাংস, কলা থেকে আরম্ভ করে পিচ পর্যন্ত প্রায় 10 রকমের ফল। সেই গন্ধমাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি। রাজবাহাদুর কখনো এক টুকরো রুটি খেলেন, কখনো একটু ফল, অর্থাৎ কিছুই খেলেন না, শুধু পরপর কাপ 3 চা ছাড়া। তারপর আর একটা চুরুট ধরিয়ে বললেন, একবার জানলা দিয়ে চেয়ে দেখুন। দেখলাম প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে আর দেখিনি। ঠিক জানলার নিচেই মাটিটা খাড়া 300-400 ফুট নেমে গেছে। বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসের শূন্যতার ওপরে। তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা। যতদূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে, তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা। আমার মুখ দিয়ে বেরোলো, চমৎকার। রাজাবাহাদুর বললেন, রাইট, আপনারা কবি মানুষ, আপনাদের তো ভালো লাগবেই। আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছা করে মশাই, কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, ওটি বড় সুবিধের জায়গা নয়। আমি সভয়ে জঙ্গলটার দিকে তাকালাম। ওয়ান অফ দি ফিয়ারেস্ট, কিন্তু ভয় পাওয়ার মতো তো কিছু দেখতে পাচ্ছি না। 400 ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে। নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতার মতন। আশ্চর্য সবুজ, আশ্চর্য সুন্দর। আমি বললাম, ওখানেই শিকার করবেন নাকি? খেপেছেন? নামবো কি করে? দেখছেন তো পেছনে 400 ফুট খাড়া পাহাড়। আজ পর্যন্ত ওখানে কোনো শিকারীর বন্দুক গিয়ে পৌঁছায়নি। তবে হ্যাঁ, ঠিক শিকার করি না বটে, আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে। মাছ ধরেন? আমি হাঁ বললাম। মাছ ধরেন কিরকম? ওই নদী থেকে নাকি? সেটা ক্রমশ প্রকাশ্য, দরকার হলে পরে দেখতে পাবেন। রাজবাহাদুর রহস্যময়ভাবে মুখ টিপে হাসলেন। আপাতত শিকারের আয়োজন করা যাক, কিছু না জুটলে মাছের চেষ্টাই করা যাবে।
তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না, আর তাতে অনেক হাঙ্গামা। কিছু বুঝতে পারছি না। রাজবাহাদুর জবাব দিলেন না, শুধু হাসলেন। তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে বললেন, আপনি রাইফেল ছুটতে জানেন? বুঝলাম কথাটা চাপা দিতে চাইছেন। সঙ্গে সঙ্গে নিজেকে দমন করে ফেললাম। এরপরে আর কিছু জিজ্ঞেস করা সঙ্গত হবে না, শোভনও নাও। রাজবাহাদুর আবার বললেন, রাইফেল ছুটতে পারেন? বললাম, ছোটবেলায় এয়ার গান ছুড়েছি। রাজবাহাদুর হেসে উঠলেন, তা বটে, আপনারা কবি মানুষ, ওসব অস্ত্র শস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না। আমি অবশ্য 12 বছর বয়সেই রাইফেল হাতে তুলে নিয়েছিলাম। চেষ্টা করে দেখুন না, কিছু শক্ত ব্যাপার নয়। উঠে দাঁড়ালেন রাজবাহাদুর, ঘরের একদিকে এগিয়ে গেলেন। তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লাউঞ্জ নয়, রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার। খাওয়ার টেবিলে নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি, নইলে এর আগে চোখে পড়া উচিত ছিল। চারিদিকে সারি সারি নানা রকমের আগ্নেয়াস্ত্র, গোটা চারেক রাইফেল, ছোট বড় নানা রকম চেহারা। একটা হুকের সঙ্গে খাপে আটা একজোড়া রিভলভার ঝুলছে, তার পাশেই ঝুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তলোয়ার। সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং। মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতলের কার্তুজ, রাইফেলের রিভলভারের। জরিদার খাপের খান তিনেক নেপালি ভোজালি। আর দেওয়ালের গায়ে হরিণের মাথা, ভালুকের মুখ, নানান রকমের চামড়া, বাঘের, সাপের, হরিণের, গোসাপের। একটা টেবিলে অতিকায় হাতির মাথা, দুটো বড় বড় দাঁত এগিয়ে আছে সামনের দিকে। বুঝলাম এরা রাজবাহাদুরের বীর কীর্তির নিদর্শন। ছোট একটা রাইফেল তুলে নিলেন রাজবাহাদুর, বললেন, এটা লাইট জিনিস, তবে ভালো রিপিটার, অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়েল করতে পারে। আমার কাছে অবশ্য সবই সমান, লাইট রিপিটার যা, কামানো তাই। তবু সৌজন্য রক্ষার জন্য বলতে হলো, বাহ, তবে তো চমৎকার জিনিস। রাজবাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তাহলে চেষ্টা করুন, লোড করাই আছে, ছুড়ুন ওই জানলা দিয়ে। আমি সবাই 3 পা পিছিয়ে গেলাম। জীবনের বেকবি অনেক করেছি, কিন্তু তার পরিমাণটা আর বাড়াতে প্রস্তুত নই। যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম। পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে 1 মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নিজেকে যতদূর জানি আমার ফাঁড়া শুধু পা ভাঙার ওপর দিয়ে কাটবে বলে মনে হয় না। বললাম, ওটা এখন থাক, পরে হবে না হয়। রাজবাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন, বললেন, এখন ভয় পাচ্ছেন, কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না। হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি। ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য রাস্কেলস অফ। হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল, মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো। অ্যান্ড আ রাইফেল। মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। রাজবাহাদুরের 2 চোখে বন্য হিংসা। রাইফেলটা এমন শক্ত মুঠিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করবার জন্য তৈরি হচ্ছেন তিনি। উত্তেজনার ঝোঁকে আমাকেই যদি লক্ষ্যভেদ করে বসেন তাহলে? আতঙ্কে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি, কিন্তু ততক্ষণে মেঘ কেটে গেছে। রাজরাজটার মেজাজ। রাজবাহাদুর হাসলেন, ওয়েল, পরে আপনাকে তালিম দেওয়া যাবে, সবই তো রয়েছে, যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন। চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক, লেটস হ্যাভ সাম এনার্জি। ব্রেকফাস্টে প্রায় বিন্দু পর্বত উদরসাত করা হয়েছে, আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত। কিন্তু কথাটা বলেই রাজবাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছে, সুতরাং আমাকেও পিছু নিতে হলো। বাইরের বারান্দায় বেতের চেয়ার, বেতের টেবিল। এখানে ঢোকবার পরে এমন সব বিচিত্র রকমের আসনে বসেছি যে আমি প্রায় নার্ভাস হয়ে পড়েছি। তবু যেন বেতের চেয়ারে বসতে পেরে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল। এটা অন্তত চেনা জিনিস। আর বসবার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কি। বেয়ারা তৈরি ছিল, ট্রেতে করে একটা ফ্লেনিন গ্লাস সামনে এনে রাখলো। অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে। রাজবাহাদুর স্মিত হাস্যে বললেন, চলবে? সবিনয় জানালাম, না। তবে বিয়ার আনবে? একেবারে মেয়েদের ড্রিঙ্ক, নেশা হবে না। না থাক, অভ্যেস নেই কোনোদিন। গুড কন্ডাক্টের প্রাইজ পাওয়া ছেলে। রাজবাহাদুরের সুরে অনুকম্পার আভাস। আমি কিন্তু 14 বছরের বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরি। রাজারাজরার ব্যাপার সবই অলৌকিক।
জন্মাবার সঙ্গে সঙ্গে কেউটের বাচ্চা, সুতরাং মন্তব্য অনাবশ্যক। ট্রে বারবার যাতায়াত করতে লাগলো। রাজবাহাদুর প্রখর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হয়ে এলো ক্রমশ, ফর্সা মুখ গোলাপি রং ধরল। হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আচ্ছা, বলতে পারেন আপনি রাজা নন কেন? এরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বের করায় থাকা ছাড়া কোনো উপায় নেই। আমিও তাই করলাম। বলতে পারলেন না? না। আপনি মানুষ মারতে পারেন? ই আবার কিরকম কথা? আমার আতঙ্ক জাগলো। না। তাহলে বলতে পারবেন না? ইউ আর অ্যাবসলিউটলি হোপলেস। উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজবাহাদুর। বলে গেলেন, আই পিটি ইউ। বুঝলাম নেশাটা চড়েছে। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম সেখানে। খানিক পরে ঘরের ভেতরে নাক ডাকার শব্দ। তাকিয়ে দেখি তার লাউঞ্জের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজবাহাদুর। মুখের কাছে কতকগুলো মাছি উঠছে ভনভন করে। সেদিন রাত্রির শিকারের প্রথম অভিজ্ঞতা। জঙ্গলের ভেতরে বসে আছে মোটরে, দুটো তীব্র হেডলাইটের আলো পড়ছে সামনের সংকীর্ণ পথে আর দুধারের শালবনে। এখানে হাতির পাল খুঁড়ছে, দূরের কোনো পাহাড়ের পাথর গুড়িয়ে গুড়িয়ে। ঝোপের ভেতরে অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায়। আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের পাল, আর কোনো একটা খাদের ভেতরে জলজল করছে ক্ষুধার্ত বাঘের চোখ। কালো রাত্রিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন। আমরাও প্রতীক্ষা করে আছি। মোটরের মধ্যে নিঃসাড় হয়ে বসে আছি আমরা। একটা কথাও বলবার উপায় নেই। রাইফেলের নল ইঞ্জিনের ওপর বাড়িয়ে দিয়ে শিকারি বাঘের মতোই তাকিয়ে আছেন রাজা বাহাদুর। চোখ দুটো উগ্র হয়ে আছে হেডলাইটের তীব্র আলোর রেখাটার দিকে। একটা জানোয়ার ওই রেখাটা পেরোবার দুঃসাহস করলেই রাইফেল গর্জন করে উঠবে। কিন্তু জঙ্গলের সে আশ্চর্য স্তব্ধতা। অরণ্য যেন আজ রাত্রে বিশ্রাম করছে। একটা রাতের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতরে, ঝোপের আড়ালে। কেটে চলেছে মন্থর সময়। রাজা বাহাদুরের হাতের রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে। রাত 1টা পেরিয়ে গেছে। ক্রমশ উসখুস করছেন উৎকীর্ণ রাজা বাহাদুর। না, হোপলেস, আজ আর পাওয়া যাবে না। বৃথাই গেল রাতটা। রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল। ডেভিল লাক। সিটের পাশ থেকে একটা ফ্লাক্স তুলে নিয়ে ঢকঢক করে ঢালতে লাগলেন গলাতে। ছড়িয়ে পড়ল হুইস্কির কটু গন্ধ। থ্যাংক হেভেন্স, থ্যাংকস। রাজা বাহাদুর হঠাৎ নড়ে বসলেন সচকিত হয়ে। নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে। শিকার এসে পড়েছে। আমিও দেখলাম বহুদূর থেকে আলোর রেখাটার ভেতর কি একটা জানোয়ার দাঁড়িয়ে আছে স্থির হয়ে। এমন একটা জোরালো আলো চোখে পড়তে কেমন দিশেহারা হয়ে আছে। তাকিয়ে আছে এইদিকে। দুটো জোনাকির বিন্দুর মতো চিকচিক করছে তার চোখ। ড্যাম! রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজাবাহাদুর, কিন্তু পর মুহূর্তে চাপা উত্তেজিত গলায় বললেন, থাক, আর ছুঁচোই মারব। দুম করে রাইফেল গর্জন করে উঠল। কানে তালা ধরে গেল আমাদের। বারুদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসারন্ধ। অব্যর্থ লক্ষ্য রাজা বাহাদুরের। পড়েছে জানোয়ারটা। ড্রাইভার বললেন, তুলে আনবো হুজুর? বিকৃত মুখে রাজা বাহাদুর বললেন, কি হবে, গাড়ি ঘোড়া। রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত 3টে। গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে। একটা ম্যানিলা চুরুট ধরিয়ে রাজা বাহাদুর আবার বললেন, ড্যাম! কিন্তু কি আশ্চর্য, জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে। দিনের বেলা অনেক চেষ্টা করেও দুটো একটা বন মুরগি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। এমনকি একটা হরিণ পর্যন্ত নয়। নাইট শুটিংয়ে এই অবস্থা। পরপর 3 রাত্রি জঙ্গলের নানান জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো, কিন্তু নগদ লাভ যা ঘটল তা অমানসিক মশার কামড়। তবে মশার কামড়ের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধমাদন উজাড় করি। সত্যি বলতে কি, স্বীকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দু মাত্র ক্ষোভ ছিল না আমার। জঙ্গলের ভেতরে এমন রাজস্বীয় যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে। জীবনে এমন দামি খাবার কোনোদিন মুখে তুলিনি। এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো। এত পুরু জাজিবের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি। নিবিড় জঙ্গলের নেপথ্য গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি। শিকার না হলেও কণামাত্র ক্ষতি নেই আমার।
প্রথম দিনই লাউঞ্জে চা খেতে খেতে 400 ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ে। তারপরই চমক ভাঙে আমার। তাকিয়ে দেখি ঠোঁটের কোণে ম্যানিলা চুরুট পুড়ছে, অস্থির চঞ্চল পায় রাজা বাহাদুর ঘরের ভেতরে পায়চারি করছেন। চোখে মুখে একটা চাপা আক্রোশ, ঠোঁট দুটোই নিষ্ঠুর কঠিনতা। কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তি ভরে নামিয়ে রাখেন, কখনো ভোজালি তুলে নিয়ে হাতের ওপরে ফলাটা পরীক্ষা করেন সেটার ধার, আবার কখনো বা জানলার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে। আজ 3 দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু স্বীকার করতে পারেননি। ক্ষোভে তার দাঁতগুলো কড়মড় করতে থাকে। তারপরে বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায়। বাইরের বারান্দায় গিয়ে হাত দেন পেগ, কিন্তু পরের পয়সায় রাজভোগ খেয়ে এবং রাজোচিত বিলাস করে বেশি দিন কাটানো আর সম্ভব নয় আমার পক্ষে। রাজা বাহাদুরের অনুগ্রহ একটা দামি জিনিস বটে, কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে, একটা দায়িত্ব আছে তার। সুতরাং 4র্থ দিন সকালে কথাটা আমাকে পারতে হলো। বললাম, এবার আমাকে বিদায় দিন তাহলে। রাজা বাহাদুর সবে 4র্থ পেকে চুমুক দিয়েছেন তখন। তেমনি অসুস্থ আর রক্তাভ চোখে আমার দিকে তাকালেন। বললেন, আপনি যেতে চান? হ্যাঁ, কাজকর্ম রয়েছে, কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না। সে না হয় আর একবার হবে। হুম। চাপা ঠোঁটের ভেতরে একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর। আপনি ভাবছেন আমার ওই রাইফেলগুলো, দেওয়ালে ওই সব শিকারের নমুনা, ওগুলো সব ফলস? আমি সন্ত্রস্ত হয়ে বললাম, না না, তা কেন ভাবতে যাব? শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার। হুম, অদৃষ্টকেও বদলানো চলে। রাজা বাহাদুর উঠে পড়লেন। আমার সঙ্গে আসুন। দুজনে বেরিয়ে এলাম। রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছনের দিকটাতে, ঠিক সেখানে যার 400 ফুট নিচে তেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে। এখানে আসতে আর একটা নতুন জিনিস চোখে পড়ল। দেখি কাঠের একটা রেলিং দেওয়া সাঁকোর মতন জিনিস সেই সীমাহীন শূন্যতার উপরে প্রায় 15-16 হাত প্রসারিত হয়ে আছে। তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা, তাদের সঙ্গে দুজোড়া মোটা কাছি জড়ানো। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। আসুন। রাজা বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার উপরে গিয়ে দাঁড়ালেন। আমিও গেলাম তার পেছনে পেছনে। একটা আশ্চর্য বন্দোবস্ত। ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা, নুড়ি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে, তাছাড়া জঙ্গল আর জঙ্গল। নিচে তাকাতে আমার মাথা ঘুরে উঠল। রাজা বাহাদুর বললেন, জানেন এসব কি? না। আমার মাছ ধোয়ার বন্দোবস্ত। এর কাজ খুব গোপনে, নানা হাঙ্গামা আছে, কিন্তু অব্যর্থ। ঠিক বুঝতে পারছি না। আজ রাত্রেই বুঝতে পারবেন। শিকার দেখাতে আপনাকে ডেকে এনেছি, নতুন একটা শিকার দেখাবো, কিন্তু কোনোদিন এর কথা কারোর কাছে প্রকাশ করতে পারবেন না। কিছু না বুঝেই মাথা নাড়লাম। না। তাহলে আজ রাতটা অবধি থাকুন, কাল সকালে আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগোলেন। কাল সকালের পর এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না। একটা কাঠের সাঁকো, দুটো কপিকলের মতো জিনিস, মাছ ধরার ব্যবস্থা, কাউকে বলা যাবে না, এবং কাল সকালেই চলে যেতে হবে। সবটা মিলিয়ে যেন একটা রহস্যের খাসমহল একেবারে। আমার কেমন এলোমেলো লাগতে লাগলো সমস্ত, কিন্তু ভালো করে জিজ্ঞেস করতে পারলাম না। রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি লাগলো আমার। অনধিকার চর্চা মনে হয়। বাংলোর সামনে 3-4টে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে। হিন্দুস্তানি কিপারটার বেওয়ারিশ সম্পত্তি। কিপারটাকে সকালে রাজা বাহাদুর শহরে পাঠিয়েছেন কিছু দরকারি জিনিসপত্র কিনে, কাল সে ফিরবে। ভারী বিশ্বাসী আর অনুগত লোক। মাতৃহীন ছেলে মেয়েগুলো সারাদিন হুটোপাটি করে ডাক বাংলোর সামনে। রাজা বাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের। দোতলার জানলা থেকে পয়সা, রুটি কিংবা বিস্কুট ছুড়ে দেন। নিচে সেগুলো নিয়ে কুকুরের মতো লাফালাফি করে। রাজা বাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখেন সকৌতুকে। আজও ছেলে মেয়েগুলো হুল্লোড় করে তার চারিপাশে এসে ঘিরে দাঁড়ালো। বললি, হুজুর সালাম। রাজা বাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভেতরে। হরিণ লুটের মতো কারাকারি পড়ে গেল। বেশ ছেলে মেয়েগুলো, 2 থেকে 8 বছর পর্যন্ত বয়স। আমার ভারী ভালো লাগে ওদের। আরণ্যক জগতে শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত প্রকৃতির ভেতর থেকে প্রাণ আহরণ করে যেন বড় হয়ে উঠছে।
সন্ধ্যায় ডিনার টেবিলে বসে আমি বললাম, আজ রাতে মাছ ধরবার কথা আছে আপনার? চোখের কোণা দিয়ে আমার দিকে তাকালেন রাজা বাহাদুর। লক্ষ্য করেছি আজ সমস্ত দিন বড় বেশি মদ খাচ্ছেন আর ক্রমাগত চুরুট টেনে চলেছেন। ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তার। রাজা বাহাদুর সংক্ষেপে বললেন, আমি সসংকোচে জিজ্ঞেস করলাম, কখন হবে? এক মুখ ম্যানিলা চুরুটের ধোয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন, সময় হলে ডেকে পাঠাবো। এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন। স্বচ্ছন্দে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো শোনালো। বুঝলাম আমি বেশিক্ষণ আর তার সঙ্গে কথা বলি এ তিনি চান না। তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথিপরায়ণ গৃহস্থের অনুনয় নয়, রাজার নির্দেশ, এবং সেই নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো। কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছে না। মাথার ভেতর আবর্তিত হচ্ছে অসংলগ্ন চিন্তা। মাছ ধরা, কাঠের সাঁকো, কপিকল, অত্যন্ত গোপনীয়, অতুল রহস্য। তারপর এপাশ ওপাশ করতে করতে কখন যে চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেই টের পাইনি। মুখের ওপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি ধর্মর করে উঠে পড়লাম। রাত তখন কটা ঠিক জানি না। আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার। সে হাতে স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল আমার। রাজা বাহাদুর বললেন, সময় হয়েছে, চলুন। আমি কি বলতে যাচ্ছিলাম, ঠোঁটে আঙুল দিলেন রাজা বাহাদুর, কোনো কথা নয়, আসুন। এই গভীর রাত্রি, এমনি নিঃশব্দে আহ্বান, সবটা মিলিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন। কেমন একটা অস্বস্তি, একটা অনিশ্চিত ভয় গা ছমছম করতে লাগলো আমার। মন্ত্রমুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছনে পেছনে বেরিয়ে এলাম। হান্টিং বাংলোটা অন্ধকার। গভীর রাত্রিতে জঙ্গলের মধ্যে মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করেছিল, আজও ভয় করছে, কিন্তু এ ভয়ের চেহারা আলাদা। এর মধ্যে আরেকটা যেন কি যেন মিশিয়ে আছে, ঠিক বুঝতে পারছি না। অথচ পাও সরতে চাইছে না আমার। মুখের ওপরে একটা টর্চের আলো। রাজা বাহাদুরের হাতের স্পর্শটা বরফের মতো ঠান্ডা, ঠোঁটে আঙুল দিয়ে নিরাপত্তার সেই দুর্বোধ্য কুটিল সংকেত। টর্চের আলোয় পথ দেখে রাজা বাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে এলেন। দেখি তার উপরে শিকারের আয়োজন। দুখানা চেয়ার পাতা, দুটো তৈরি রাইফেল, দুজন বেয়ারা একটা কপি কলের চাকা ঘুরিয়ে কি একটা জিনিস নামিয়ে দিচ্ছে নিচের দিকে। এক মুহূর্তের জন্য রাজা বাহাদুর তার 9 সেলের হান্টিং টর্চটা নিচের দিকে ফ্ল্যাশ করলেন। প্রায় 250 ফুট নিচে সাদা পুটলির মতো কি একটা জিনিস কপিকলের দড়ির সঙ্গে নেমে যাচ্ছে দ্রুত বেগে। আমি বললাম, ওটা কি রাজা বাহাদুর? মাছের টোপ। কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। একটু পরে বুঝবেন, এখন চুপ করুন। এবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে। মুখ দিয়ে ভকভক করছে, হুইস্কির তীব্র গন্ধ বেরোচ্ছে। রাজা বাহাদুর প্রকৃতিস্থ নেই। আর কিছুই বুঝতে পারছি না আমি। আমার মাথার ভেতর সব যেন গন্ডগোল হয়ে গেছে। আবছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকালের দড়ির সঙ্গে বাঁধা সাদা পুটলিটা অল্প অল্প নড়ছে বালির ওপরে। এক হাতে রাজা বাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন, আর এক হাতে মাঝে মাঝে আলো ফেলছেন নিচের পুটলিটায়। চকিত আলোয় সেটুকু মনে হচ্ছে পুটলিটা যেন জীবন্ত, অথচ কি জিনিস কিছু বুঝতে পারছি না। ই নাকি মাছের টোপ, কিন্তু কি মাছ, এ কিসের টোপ? আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা। মুহূর্ত কাটছে, মিনিট কাটছে, ঘন্টা কাটছে। রাজা বাহাদুরের টর্চের আলো বাড়ি বাড়ি পিছলে পড়ছে নিচের দিকে। অবাক বিস্ময়ে আমি বসে আছি। টোপ ফেলে মাছ ধরছেন রাজা বাহাদুর, অথচ সব ধোয়াটে লাগছে আমার। কান পেতে শুনছি ঝিঝির ডাক, দূরে হাতির গর্জন, শালপাতার মর্মর। এই প্রতীক্ষার তথ্য আমার কাছে দুর্বোধ্য। শুধু হুইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ এসে লাগছে আমার। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, রেডিয়াম ডায়াল ঘড়ির কাঁটা চলেছে ঘুরে। ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম, ক্রমশ যেন ঘুম এলো আমার। তারপরে হঠাৎ কানের কাছে বিকট শব্দে রাইফেল সাড়া দিয়ে উঠল। 400 ফুট নিচ থেকে ওপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচন্ড বাঘের গর্জন। চেয়ারটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম। টর্চের আলোটা সোজা পড়েছে নুড়ি ছাড়ানো বালির ডাঙাটার উপরে। পরিষ্কার দেখতে পেলাম ডোরাকাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুটলির উপরে একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে। সাপের মতো ল্যাজ আঁচড়াচ্ছে অন্তিম আক্ষেপে।
ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায়। এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারিনি। রাজা বাহাদুর সোৎসায় বললেন, ফতে। এতক্ষণে মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি। সোৎসাহে উল্লাসে বললাম, মাছ তো ধরলেন, ডাঙায় তুলবেন কেমন করে? ওই কপিকল দিয়ে? এই জন্যই তো ওগুলোর ব্যবস্থা। ব্যাপারটা যেমন বিচিত্র তেমনি উপভোগ্য। আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে যাব এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি। ক্ষীণ অথচ নির্ভুল। কিসের শব্দ? 400 ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই। মুখের বাঁধন খুলে গেছে, কিন্তু বড় দেরিতে। আমার রক্ত হিম হয়ে গেল, আমার চুল খাড়া হয়ে উঠল। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, রাজা বাহাদুর, কিসের টোপ আপনার? কি দিয়ে আপনি মাছ ধরলেন? চুপ! একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর। তারপরে আমার চারিদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। রাজা বাহাদুর জাপটে না ধরলে 400 ফুট নিচেই পড়ে যেতাম হয়তো। কিপারের একটা বেওয়ারিশ ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে, তা অস্বাভাবিক নয়, তাতে কারো ক্ষতি নেই। কিন্তু প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজা বাহাদুর, লোককে ডেকে দেখানোর মতো। তাই 8 মাস পরে এই চমৎকার চটিজোড়া উপহার এসেছে। 8 মাস আগেকার সেই রাত্রি এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো। কিন্তু এই চটিজোড়া অতি মনোরম বাস্তব। পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম, যেমন নরম তেমনি আরাম। গল্পটা এখানেই শেষ হল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রিয় লেখকের গল্প আপনারা শুনতে চান, তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই শোনাতে চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করি।